হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। দুপুর 12:30টার দিকে মেয়েকে নিয়ে একটু বাইরে বের হয়েছি, বাজারের দিকে আর কি গিয়েছিলাম একটু টুকটাক কাঁচা বাজার নেওয়ার জন্য। তো বাজার থেকে ফেরার পথেই হচ্ছে এই আরএফএল বেস্ট বাইটা আর কি পড়ে। তো বাইরে থেকেই দেখতে পেলাম যে আরএফএল বেস্ট বাইতে যে এখানে 10% কিন্তু মূল্য ছাড় দিয়েছে। তো এটা দেখে আর বাইরে থাকতে পারলাম না, আরএফএল বেস্ট বাইয়ের ভিতরে ঢুকে গেলাম। আর এখানে দেখলাম যে নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপরে ওরা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে। আর এই যে এই আরএফএল বেস্ট বাইয়ের যে শোরুমটা, এখান থেকে কিন্তু আমি কেনাকাটা করি। আর আরএফএল বেস্ট বাইয়ের জিনিসগুলো এত বেশি সুন্দর থাকে যে একবার ঢুকলে কোনো কিছু না কিনে আর কি বের হওয়া যায় না। আর আমার তো সবসময় হচ্ছে সুন্দর সুন্দর মগ, তারপরে কাপ, এগুলো কালেক্ট করতে ভীষণ ভালো লাগে। তো আর এই যে গ্লাসটা দেখলাম, এটা এর আগে দেখি না, এটা খুব ভালো লাগছিল। আর এই যে এই কাপগুলো কিন্তু অনেক কিউট। আর আগে যে আমি মগটা ধরলাম, এই মগগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমি তো এর আগে হচ্ছে দুটো কাপ নিয়েছিলাম, ভেবছি যে এই যে প্রিন্টের যে কাপগুলো, এখান থেকে দুটো কাপ নিব। আর এখানে হচ্ছে সব গ্লাসের কালেকশন। তো আমি হচ্ছে পুরো শোরুমটা আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি, যেহেতু দুপুরবেলা আমি গিয়েছি, হাতে একদমই সময় ছিল না। তো আমি হচ্ছে গেট দিয়ে ঢুকে যতটুকু পেরেছি একটু শ্যুট করে নিয়ে আসছি। আর আরএফএল বেস্ট বাইতে যে কত কিউট কিউট জিনিস পাওয়া যায় এটা কিন্তু আমরা এখন সবাই কম বেশি জানি। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে, বাচ্চাদের খেলনা আছে। আসলে পুরো আরএফএল বেস্ট বাই শোরুমটা যদি আপনাদের সাথে ঘুরে শেয়ার করতে পারতাম ভালো লাগতো, তবে আমার হাতে একদমই সময় ছিল না। আর মেয়ে তাড়া দিচ্ছিল বাসায় আর কি আসার জন্য, দুপুরও হয়ে গিয়েছে। অলরেডি বাসায় চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন বেস্ট বাইয়ের একটা শপিং ব্যাগ, আর এর ভিতর থেকে শসা, টমেটো বের হচ্ছে। তো আপনারা হয়তো ভাবছেন যে আপু আরএফএল বেস্ট বাই থেকে শসা, টমেটো, ধনিয়া পাতা কিনে নিয়ে আসলো কিনা। আসলে সেটা না, আমি বাজারে গিয়েছিলাম প্রথমে কিন্তু বলেছি। আর আমার প্রত্যেকটা ব্যাগের ভিতরে এরকমের 2-1টা শপিং ব্যাগ থাকে। আসলে বাইরে গেলে কিন্তু কখন কোনো কাজে যে লাগে বলা যায় না। তো আমি হচ্ছে সব ব্যাগের মধ্যে এরকমের 2-1টা করে শপিং ব্যাগ রেখে দেই। তো আজকে বাজারে গিয়েছিলাম, আর যে ব্যাগটা নিয়ে সেই ব্যাগের ভিতরে যে আরএফএল বেস্ট বাইয়ের শপিং ব্যাগটাই ছিল। তো এটাই করেই হচ্ছে বাজারগুলো নিয়ে আসছি। আর মেয়ে অনেক দিন যাবৎ বায়না করছিল, সে হচ্ছে লম্বা লম্বা চালের বিরিয়ানি খাবে, মানে বাসমতি চালের বিরিয়ানি খাবে। সেটা তো আর বলতে পারছিল না, বারবারই বলছিল যে মাম্মা আমি হচ্ছে লম্বা লম্বা চালের বিরিয়ানি খাবো। তো সেই কারণেই হচ্ছে বাইরে গিয়েছিলাম। তো আমি হচ্ছে 1 কেজি বাসমতি চাল নিয়ে এসেছি। আর কেওড়া জলটা শেষ হয়ে গিয়েছে, আমার একটা কেওড়া জল নিয়ে আসছি। আর ছোট একটা টক দই নিয়ে আসছি। সেই সাথে সালাদ করার জন্য হচ্ছে টমেটো, শসা, ধনেপাতা নিয়ে আসছি। আর আরএফএল বেস্ট বাই থেকে আমি কি কিনলাম ডিসকাউন্টে সেটা হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব না, সেটা হচ্ছে পরেই করব। আর এই কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করছি, দুপুর হয়ে গেছে, মেয়ে খুবই হচ্ছে তাড়া দিচ্ছে, সে গোসল করবে। আসলে গোসল করে তাকে আবার পড়তে বসাবো। আর আমার কাছ থেকে পড়ার শেষ করে খাওয়া দাওয়া করে রেস্ট কিছুক্ষণ নিতে না নিতেই আবার ম্যাডাম চলে আসবে। তো সেই জন্যই ও তাড়া দিচ্ছিল যে মাম্মাম তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে দাও। আসলে ওর উপর দিয়েও অনেকটা প্রেশার যাচ্ছে। ওর হচ্ছে 25 তারিখে পরীক্ষা, আর আজকে হচ্ছে 24 তারিখ। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের পরীক্ষা জানি ভালো হয়। আর এই যে এখন কি এনেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না, তো দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন আমি কি কিনলাম আরএফএল বেস্ট বাই থেকে। আর এখন হচ্ছে বিকেলবেলা, আবারও চলে আসছি কিচেনের টুকটাক কিছু কাজ গুছিয়ে নিব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সবার উদ্দেশ্যে করছি, যারা আমার সাধারণ দর্শক আছেন আর যারা আমার অসাধারণ দর্শক আছেন, অবশ্যই সবাই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সাধারণ দর্শক বলতে আমি তাদেরকেই বুঝিয়েছি যাদের কোনো চ্যানেল নেই, যারা ভালোবেসে আমাদের মতো ইউটিউবারদের ভিডিওগুলো দেখেন তাদেরকেই বলছি। আর অসাধারণ দর্শক বলতে বুঝিয়েছি যারা আমার মতো ইউটিউবার আপু ভাইয়েরা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে। তো যারা অসাধারণ দর্শক আছেন তারা তো হচ্ছে লাইক কমেন্টসের গুরুত্ব জানেন, আর যারা সাধারণ দর্শক আছেন তারাও অনেকে জানেন, আবার অনেকে জানেন না।
তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আপু হন বা ভাইয়া হন, যে আমার ভিডিওটি দেখেন না কেন। কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু এক একটা শেয়ারের কাজ করে। আপনাদের এক একটা লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আর এই লাইক কমেন্টসে কিন্তু একটা চ্যানেলকে গ্রো করতে সাহায্য করে। আমাদের মতো ছোট ইউটিউবারদের ভিডিও কখনোই কেউ শেয়ার করবে না জানি, বা করেও না। তো যদি একটা লাইক দেন, সেই লাইকটাই কিন্তু শেয়ারের কাজ করে। তো প্লিজ সবাই একটা লাইক দিবেন। আর ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওর কথা বা কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালোবেসে আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। তো এই যে সাদা কালারের যে প্লাস্টিকের জারগুলো, এগুলো কিন্তু অনেক দিন যাবতে আপনারা আমার কিচেনে দেখতেছেন। বলেছিলাম এগুলোতে আমি টি, সুগার, মিল্ক পট বানাবো, কিন্তু আসলে বানানোই হচ্ছিল না। অবশেষে আমি কিন্তু একটু DIY করে বানিয়ে ফেললাম টি, সুগার, মিল্ক পট। তো এই যে সাদা প্লাস্টিকের জারগুলো, এর মুখাগুলো লাল কালারের ছিল। তো আমি এগুলোকে একটু স্প্রে কালার দিয়ে হলুদ কালার করে নিয়েছি। তো এখন কেমন লাগছে জানাবেন অবশ্যই। এর মুখাগুলো যখন লাল ছিল তখনও কিন্তু আপনারা দেখেছেন আমার কিচেনে। তো আগেই ভালো লাগছিল নাকি এখন ভালো লাগছে আমাকে জানাবেন। তো এইদিকে আমি একটা জারের ভিতরে চিনি নিয়ে নিয়েছি, একটা জারের ভিতরে চাপাতি নিয়ে নিয়েছি। কিন্তু যে জারটার ভিতরে আমি দুধ রাখবো, আমার কাছে এখন পাউডার মিল্ক নাই, তাই আমি রাখতে পারলাম না। আর এদিকে কাগজে একটু মার্কার দিয়ে সুগার, টি, মিল্ক লিখে নিয়েছি। লেখাটা অত বেশি ভালো হয়নি, তো তারপরও লাগিয়ে নিলাম। দেখা যাক এরকমের কতদিন থাকে। আসলে একটা জিনিস তো বেশি দিন ভালো লাগে না, একটু তো চেঞ্জ করি কয়েকদিন পর পর। তো থাকুক এরকমের কয়েকদিন, পরবর্তীতে আবার না হয় অন্য রকমের করে ফেলবো। কেমন লাগছে অবশ্যই জানাবেন এই জারগুলো। আর এখন একটু চা খাবো, সেই জন্য একটু চা করে নিচ্ছি। সাধারণত আমি বিকেলে বা সন্ধ্যায় চা তেমন একটা খাই না। যখন বেশি খারাপ লাগে বা একটু মাথা ব্যথা করে তখনই বিকেলে একটু চা খাই। তো আজকে খুব খারাপ লাগছিল বলতে খুবই দুর্বল লাগছিল। হয়তো বা প্রেশারটা একটু ডাউন হয়েছে। আসলে ডাউন হওয়ারই কথা, কারণ খুবই টেনশন হচ্ছে মেয়ের পরীক্ষা নিয়ে। মেয়ের পরীক্ষা টেনশনে আমি তো একবারে শেষ হয়ে যাচ্ছি। জানি না কেন এরকমের হচ্ছে। তো এখন বলতে পারেন যে আপু আপনার মেয়ে তো মাত্র ক্লাস 1-এ পড়ে, আর এটা তো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, এত টেনশন করছেন এখনই? তো মেয়ে যখন SSC পরীক্ষা দিবে তখন কি করবেন? তো জানি না, সেই চিন্তাটা কিন্তু আমার এখনও হয় যে আমার মেয়ে তো 1-এ পড়ে, আর এই পরীক্ষাতেই আমার এত টেনশন হচ্ছে যাতে আমার প্রেশার ডাউন হয়ে যাচ্ছে। আর মেয়ে যখন SSC দিতে যাবে তখন আমি কি করব বুঝতে পারছি না। আসলে টেনশন হওয়ার একটাই কারণ, আমার মেয়ের স্কুল থেকে যে শিটগুলো দেওয়া হয় সেগুলো আমি খুব সুন্দরভাবে ওকে একদম মুখস্থ করিয়ে ফেলি। এক কথায় মুখস্থ করে ওকে খাইয়ে দেই, এরকমের অবস্থা। বাসায় যখন লিখে কোনো ভুল ত্রুটি হয় না, কিন্তু যখন এই পরীক্ষার সময় লিখতে যায়, বিশেষ করে গণিত আর ইংরেজিতে সামান্য ভুল করে আসে, যেখান থেকে আর কি মার্কসগুলো কাটা যায়। তো সেই কারণেই একটু বেশি টেনশন করছি। দেখা গেল যে একটা অঙ্ক করলো, সব কিছুই ঠিকঠাক করলো, শুধু সমান চিহ্নটা দিল না, ওই অঙ্কটা তো কাটা গেল, মার্কস পেল না। আবার দেখা গেল যে ইংরেজিগুলো লিখলো, কোথাও হয়তো বা দাড়ি কমা ভুল করলো, তখন কিন্তু মার্কস কাটা যায়। আসলে এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। তো এই ভুলগুলোই আমার মেয়ে করে, তো যার কারণেই খুব বেশি টেনশন হচ্ছে। আর টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো একদিন পরেই পরীক্ষা, জানি না কী হবে। আমার তো বুক ধুরপুর করা শুরু করে দিয়েছে অলরেডি। আর এই তো আমি চাটা খেয়ে নিয়েছি, চায়ের সাথে একটু বিস্কিট নিয়েছি, কারণ শুধু চা আবার আমি খেতে পারি না, চায়ের সাথে আমার একটু বিস্কিট নেওয়াই লাগে। আর নতুন যে কাপ কিনেছিলাম RFL বেস্ট বাই থেকে, সেই কাপেই আজকে চা খেয়ে নিলাম। আর এগুলো খাওয়ার পরে ক্লিন করে নিচ্ছি। এগুলো ক্লিন করতে আসার পরে দেখলাম যে আমি যে ভিম লিকুইড যে রাখি যে জারটা, এটাও একটু ময়লা হয়েছে। তো ভাবলাম এটাও একটু পরিষ্কার করে নিই। আর আমার এই ভিম লিকুইড রাখার এই জারটা নিয়ে অনেক প্রশ্নই আসে, অনেক আপুরাই জানতে চান যে এটা আমি কোথা থেকে কিনেছি বা এটার প্রাইস কত। তো আমি অনেকবারই কিন্তু আপুদের রিপ্লাই দিয়েছি, তো আবার বলে দিচ্ছি যে এটা আমি নীলক্ষেত থেকে কিনেছি। নীলক্ষেতে যে পিছন সাইডে, রোড সাইডে যে দোকানগুলো বসে লাইব্রেরির সামনে, সেখান থেকেই আমি কিনেছি। আর এটার প্রাইস নিয়েছিল 200 টাকা।
তো এই কাজগুলো করে এখন হচ্ছে আমি কিচেনের কিছু টুকটাক কাজ গুছিয়ে নিব, যেহেতু আমার মেয়ের পরীক্ষা। আর মেয়ের পরীক্ষা উপলক্ষে কিচেনের কিছু টুকটাক কাজ আমি গুছিয়ে রাখবো, যাতে পরীক্ষার সময় মেয়েকে একটু বেশি সময় দিতে পারি। আমার মেয়ের তো 6টা পরীক্ষা, তো 6টার পরীক্ষার জন্য 10 দিন সময় লাগবে আর কি। একদিনে হচ্ছে 2টা পরীক্ষা হয়ে যাবে, তা না হলে তো 12 দিন লাগতো। তো ভাবছি যে রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে রাখি, এতে করে ওকে একটু টাইম দিতে পারবো। আর আমি যেহেতু সকালবেলায় রান্না করব বা করি, মাঝে মধ্যে দেখা যায় যে দুপুরে বা রাতে করি। তো সকালবেলা যদি চটজলদি রান্নাটা করে রাখতে পারি তাহলে কিন্তু সারাদিন একদম ফ্রি। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে, মানে আজকে, এখন তো বিকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি, সকালের দিকে আমি অনেক ক্লিনিংয়ের কাজ করে নিয়েছি। কারণ এই 10 দিনে আমি কোনো কিছুতে আর হাত লাগাবো না, কোনো কাজে এই ধরনের, শুধু মেয়েকেই সময় দিব। তো এখানে হচ্ছে কিছু রসুন ছিলে নিচ্ছি, ওই যে বললাম রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। রসুনগুলো ছিলে আমি ফ্রিজে রেখে দিব, যাতে সকালবেলা আমার রান্না করতে এসে এই কাজগুলো আর করতে না হয়। সকালবেলা রান্না করার পরে যদি একটু টাইম পাই তাহলে ওই টাইমটায় হচ্ছে মেয়েকে একটু আবার রিভিশন করাতে পারবো, যেহেতু ওর পরীক্ষা 9টায়। আর আমি হচ্ছে এখান থেকে যদি 8:30টার দিকেও রওনা দিয়ে যাই, 9টার মধ্যে কিন্তু স্কুলে পৌঁছে যেতে পারবো। আর আমার বাসাটা যেহেতু একটু দূরে স্কুল থেকে, সেজন্যই হচ্ছে আধা ঘন্টা টাইম হাতে নিয়ে যেতে হয়। আর ওর বাবার সাথে বাইকে যাই, সে কারণে আধা ঘন্টা টাইমে পৌঁছে যেতে পারবো। যদি বাসে যেতাম তাহলে তো 1 ঘন্টা আগেই যেতে হতো। আর আমার বাসা যদি স্কুলের কাছে হতো তাহলে তো কথাই ছিল না, 5-10 মিনিট আগে বের হলেই হতো। তো এখানে কিন্তু আমি রসুনগুলো ছিলে নিয়েছি। আর বড় রসুন যেহেতু ছিলতে বেশি সময় লাগে না, তো আমার যেহেতু প্রতিদিনই ডাল রান্না করতে হয়, সকালবেলা আমার আর রসুন ছিলাছিলির ঝামেলা নাই। তাছাড়া যদি মাছ টাছ রান্না করি তখন হচ্ছে রসুন একটু ছোট যে গ্রেটার আছে, আমি হচ্ছে গ্রেট করে দিয়ে দিই মাঝে মধ্যে। সব সময় আর কি পাটায় বাটাবাটি করতে ইচ্ছা করে না। আর আগে তো আমি দেখা যেত পেঁয়াজ, রসুন, তারপর আদা একদম ব্লেন্ড করে 1 মাসের জন্য ফ্রোজেন করতাম। তবে এখন আর পেঁয়াজ, রসুন এগুলো আর কি ফ্রোজেন করি না, এগুলো হচ্ছে টাটকা টাটকা বেটেই খাওয়ার চেষ্টা করি। তবে আদাটা ব্লেন্ড করে রেখে দেই। আর এই ধরনের যখন একটু ব্যস্ত সময় পার করি তখন এই রকমের কেটে টেটে একটু ফ্রোজেন করি আর কি। তো এই তো আমার কিন্তু পেঁয়াজগুলো কুচানো হয়ে গিয়েছে। আর এই রসুনগুলো হচ্ছে আমি একটা কাচের জারে রেখে দিব। কাচের জারে রাখলে কিন্তু জিনিসপত্র খুব ভালো থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমি এমন পরিমাণে রসুন ছিলেছি বা পেঁয়াজ কেটেছি যাতে 10 দিনে আর এই ধরনের কাজে আমার হাত লাগাতে না হয়। তবে পেঁয়াজ একটু লাগতে পারে রান্নায়, কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, পেঁয়াজ কম দিলে কিন্তু তরকারিটা ভালো লাগে না। তো রসুনগুলো হচ্ছে কাচের জারে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে পেঁয়াজগুলো আমি একটা প্লাস্টিকের বক্সে নিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। পেঁয়াজ কাটা থাকলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজ কাটতে গেলেও অনেকটা সময় লেগে যায়। তো এই তো আমি হচ্ছে গুছিয়ে গাছিয়ে একদম ফ্রিজের কাছে চলে এসেছি। পেঁয়াজের বক্সটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর রসুনের যে কাচের জারটা সেটা হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। একদম মাগরিব আজান দিয়ে দিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর মেয়েকে তো ম্যাডাম পড়িয়ে যাওয়ার পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ও উঠে গিয়েছে। তো মেয়েকে হচ্ছে সন্ধ্যার নাস্তা করিয়ে দিয়েছি, নাস্তা করিয়ে যে ওকে এখন আবার পড়াতে বসেছি। মেয়েটার উপর দিয়েও অনেক ধকল যাচ্ছে আর কি। তো সব কিছুই বুঝতেছি, তারপরও তো কিছু করার নেই। আসলে আমরা কিন্তু সব মায়েরাই চাই আমাদের বাচ্চা একটা ভালো রেজাল্ট করুক, এই আশাতেই কিন্তু আমরা বাচ্চাদের পিছনে শ্রম দিই। তো মেয়েকে পড়িয়েছি, এরপরে হচ্ছে হুজুর এসেছে, মেয়ে এখন হুজুরের কাছে পড়তে গিয়েছে। আর আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি আরএফএল বেস্ট বাই থেকে 10% ডিসকাউন্টে আর কি কিনলাম। তো তেমন কিছু কিনি নাই, শুধু একটা রাইস বোল কিনেছি আমি। তো এই যে হোয়াইট কালারের উপরে নীল কালারের ফ্লাওয়ার প্রিন্ট করা এই রাইস বোলটাই আমি নিয়েছি। এটা আমি হচ্ছে সবসময় ইউজ করব, সেজন্য এনেছি। আমার সবসময় ইউজের রাইস বোল নেই, একটা স্টিলের আছে, তো এটা আর কি হয় না, আমি নেই না আর কি। ওইটা আমি সবজি টবজি কেটেই রাখি, তো ভাবলাম এটা নিয়ে যাই। আর এটা কিন্তু সাইজটা বেশ বড়, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না। তো এটাই কিন্তু রাইস নিতে পারবো, আমাদের 3 জনের রাইসের জন্য পারফেক্ট বোলটা। আর বেশি মানুষ হলে কিন্তু এতে আমরা গরুর মাংস, মুরগির মাংস বা মাছ টাছও সার্ভ করতে পারবো। আর এটার প্রাইস ছিল 260 টাকা, ডিসকাউন্ট দিয়ে পড়েছিল হচ্ছে 230 টাকা। তো এরপরে আমি আবারও কিচেনে এসেছি, আরও কিছু কাজ গুছিয়ে নেব। এখন হচ্ছে আমি কিছু জিরা বেটে নিব। জিরা বেটেও আমি এখন আর ফ্রিজে রাখি না। আর জিরাটা কিন্তু টাটকা টাটকা পাটায় বেটে মাংস টাংস রান্না করলে খুব ভালো লাগে, ফ্লেভারটাই কিন্তু অন্য রকমের আসে।
কিন্তু ওই যে বললাম মেয়ের পরীক্ষার আগে কিছু কাজ আমি গুছিয়ে নিচ্ছি যাতে মেয়েকে টাইম দিতে পারি সেই কারণে। আর এই যে জিরাগুলো আমি হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে এখন জিরাগুলো আমি বেটে নিব। তো জিরাগুলো বেটে এদিকে হচ্ছে আমাকে আবার রাতে রান্না করতে হবে। মেয়ে তো হচ্ছে বিরিয়ানি খাবে, মানে কাচ্চি বিরিয়ানি খাবে, তো সেই প্রসেসও করতে হবে আমাকে। তো ভাবলাম যে মশলাটা আগে বেটেই নেই একদম, তারপরে সব কাজ শেষ করে তারপরে রান্নার কাছে যাব। আর আমার মতো কোন কোন আপুরা আছেন যে বাচ্চার পরীক্ষার আগে বাচ্চার চেয়ে টেনশন হয় বেশি, আমাকে কিন্তু জানাতে পারেন। তো আমার তো খুব বেশি টেনশন হচ্ছে, কে কে আছেন আমার এই দলে অবশ্যই আমাকে জানাবেন। আর বাচ্চার টেনশনের কথা কি বলবো, সে তো কিছুই বুঝে না, তাকে শুধু পড়াচ্ছি, সে পড়ছে, তাকে পরীক্ষা দিতে নিয়ে যাব, সে পরীক্ষা দিয়ে চলে আসবে, ভালো মন্দ কিছুই বুঝে না সে। তো এই যে আমার কিন্তু জিরা বাটাটা হয়ে গিয়েছে, পাটা ধুয়ে যে পানিটা সেটা হচ্ছে আমি জিরার ভিতরে দিয়ে দিলাম। আর পাটাটাকে এখন খুব সুন্দরভাবে আমি ধুয়ে তারপরে মুছে জায়গার মতো রেখে দিব। তো জিরা বাটা আমার হয়ে গিয়েছে, এটাও হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর ওইদিকে হচ্ছে আমি কাচ্চি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আসলে বিরিয়ানি রান্নাটা শেয়ার করিনি পুরোপুরি আপনাদের সাথে, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এমনিতেই আজকের ভিডিওটা একটু বেশি লং হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরাতে আমি আবার কিছু রুটিও বানিয়ে নিয়েছি সকালে নাস্তার জন্য। রুটিগুলো বানিয়ে হালকা ছেঁকে নিয়েছি, তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এখন আমি বক্সে করে আমি রুটিগুলো সংরক্ষণ করব নর্মাল ফ্রিজে, যাতে সকালের নাস্তাটা নিয়েও আমার কোনো টেনশন করতে না হয়। তো যে রুটি বানিয়েছি আমাদের খুব কয়েকদিন ভালো মতো হয়ে যাবে। আর প্রতিদিনই তো রুটি দিয়ে নাস্তা করি সেটা কিন্তু না, মাঝে মধ্যে দেখা যায় যে রুটি কলাও খাই, তারপরে পাওয়া রুটি ডিম দিয়ে ভেজে টোস্ট করে খাই, অনেক সময় দেখা যায় চা বিস্কুটও খাই। তো যে রুটি বানিয়েছি মেয়ের পরীক্ষার ওই কয়েকদিন মিলিয়ে ঝিলে কিন্তু হয়ে যাবে। আর এই তো রুটিগুলোও খুব সুন্দর হয়েছে বানানো। তো রুটিগুলোও আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে হচ্ছে আমার বিরিয়ানিটাও রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আর আজকের কাচ্চি বিরিয়ানিটা আমি হচ্ছে দমেই রান্না করেছি, কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। মেয়ে আর মেয়ের বাবা তো খুব পছন্দ করেছে। আর আমি কিন্তু এই প্রথমবার বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম দমে। এর আগে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছি পোলাওর চাল দিয়ে, তো সেটা আবার দমেও রান্না করিনি, এমনিতেই রান্না করেছি। তো এটা রান্না করতে গিয়ে খুব ভয়েও ছিলাম যে মেয়ে খেতে চেয়েছি, যদি কোনো রকমের নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে। তো না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। মেয়ে আর মেয়ের বাবা খেয়ে খুব প্রশংসা করেছে। তো এই তো আমি খাবারটা টেবিলে নিয়ে এসেছি। আজকে রাতের খাবার হচ্ছে কাচ্চি বিরিয়ানি, সাথে আমি হচ্ছে একটু সালাদ করে নিয়েছি। আর আলিফার বাবা আসার সময় হচ্ছে কোক নিয়ে আসছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।